টাকা। ভেরি গুড। এখন এর পরের বছর এটার ভ্যালু হবে কত, ক্যারিং অ্যামাউন্ট কত, 3 বছর পরে 10,000 টাকা। এই দুইটার ডিফারেন্স হবে এই টাকাটা। অনেক সময় হয় কি 9% করলে এটা আসে না, তখন আমরা এই দুইটা ডিফারেন্স করে লিখি। আপনারা এটা করে আসছেন যখন ডেপ্রিসিয়েশন করেছিলেন ম্যাথ, তখন দেখেন আপনারা করছেন কিনা এটা, ওই যে জি স্যার, জি স্যার। বিশেষ করে ডিক্লাইনিং ব্যালেন্স মানে ক্রমহ্রাসমান জের পদ্ধতি, শেষে আইসা আমরা লাস্ট ব্যালেন্সের সাথে ডিফারেন্স করে লিখতাম 5-10 টাকা কম হয় বলে। এটা আমরা ধরে নিতাম যে এটা হইতেই পারে, অ্যাডজাস্টমেন্টের জন্য করা হয়। এরা দেখেন 5 টাকা অ্যাডজাস্টমেন্টের জন্য এই জায়গায় করে দিচ্ছে। সবাই কি এটা বুঝছেন? এই অ্যামোর্টাইজেশন শিডিউলটা সবাই বুঝছেন? স্যার আরেকবার একটু করাইলে ভালো হইতো, একটু বুঝাই দিলে ভালো হইতো। ব্যাংকে এটা ম্যান্ডাটরি, এটা করা। আপনারা একটু দেখেন, ঠিক আছে? 5 মিনিট এটা দেখেন, না বুঝতে পারলে আমি বুঝিয়ে দিব। এটা 5টা মিনিট, আপনারা একটু দেখেন। ওকে, এই ক্যালকুলেশনটা দেখেন বুঝছেন কিনা। এই ক্যালকুলেশনটা কি সবাই বুঝছেন? এই 7,721 টাকা কি আসছে, যারা কোয়েশ্চেন করছিলেন এটা কি বুঝছেন? না স্যার, এটা একটু বুঝিনি স্যার, এটা একটু যদি আচ্ছা বলতেন। আচ্ছা, তাহলে আমি আরেকটু আগে যাই, কোয়েশ্চেনটাতে যাই। স্যার আরেকটা কথা ছিল স্যার, প্রতি বছর যদি স্যার 1,000 করে 3 বছর পর্যন্ত যদি ইন্টারেস্ট হয়, তাহলে কি প্রতি বছরের ওই ইন্টারেস্ট কি যোগ হবে ওই 10,000-এর সাথে? এটা আগের ম্যাটটার ক্ষেত্রে বলতেছেন, এটার ক্ষেত্রে 97 আগে এটার জন্য বলতেছেন, এই ম্যাটটার জন্য বলতেছেন? হ্যাঁ দেখেন তো স্যার। এটা। হ্যাঁ, এটার ক্ষেত্রে হ্যাঁ, এটা তো ইন্টারেস্ট বিয়ারিং। আমরা দুই ধরনের নোটসের কথা বলছিলাম, একটা ইন্টারেস্ট বিয়ারিং নোট, একটা নন ইন্টারেস্ট বিয়ারিং নোট বা জিরো ইন্টারেস্ট বিয়ারিং। তাহলে ইন্টারেস্ট বিয়ারিং এর ক্ষেত্রে ইন্টারেস্টটা থাকবে, এটা প্রতি বছর 1,000 টাকা করে হবে। এটা আপনি রিসিভ করবেন 1,000 টাকা করে, যে কারণে এই যে ফার্স্ট ইয়ারের জার্নালটা এটা দিচ্ছিলেন, এই যে ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ, এটা প্রতি বছর দিতে হবে। আবার সব শেষে আইসা এই 10,000 টাকার ইয়েটা দিবেন। আর এরপর একটা ছিল জিরো ইন্টারেস্ট বিয়ারিং। জিরো ইন্টারেস্ট বিয়ারিং এ কোনো ইন্টারেস্ট নাই। এটাতে বলা হচ্ছে সিমিলার টাইপ অফ আপনার নোটস এর ক্ষেত্রে মার্কেট রেট হচ্ছে 9%, মানে হচ্ছে ডিসকাউন্ট রেট 9%। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আপনি 10,000, 3 বছর পরে 10,000 টাকা পাবেন। তাহলে এই মুহূর্তে এটা কত টাকা দিয়ে কিনতে রাজি আছেন আপনি? তার মানে হচ্ছে 9% করে আপনি যদি প্রতি বছর এটা টাকা কমে, ভ্যালু কম হয়, তাহলে আপনি নিশ্চয়ই 9% করে এটা যোগ করে তারপরে নিয়ে চেষ্টা করবেন এটা নিতে। অথবা আপনি চিন্তা করবেন
3 বছর পরে 10,000 টাকা পাবো, 9% করে আমি এটা ডিসকাউন্ট করে যেতে যেতে দেখি আমি এক মুহূর্তে কত টাকা আসে, এই টাকা দিয়ে আমি কিনতে রাজি হব। কথাটা কি বুঝতে পারছেন? আপনাকে আমি এখন ধরেন আপনাকে বললাম 3 বছর পরে আপনাকে আমি 10,000 টাকা দিব। এখন তাহলে আপনি আমার কত টাকা দিলে আমি 3 বছর পরে আপনাকে 10,000 টাকা দিব? আপনি এখন কত টাকা দিতে রাজি হবেন? আপনি কি এখন 10,000 টাকা দিতে রাজি হবেন? যদি এখন 10,000 টাকা দেন, 3 বছর পরেও যদি 10,000 টাকাই আপনাকে আমি ফেরত দেই, তাহলে লাভ কার? স্যার আপনার। আমার লাভ। এখন আপনি তাহলে কি বলবেন যে স্যার আপনারা তো আমি 10,000 টাকা এখন দিব না আপনারা আমি, ঠিক আছে 3 বছর পরে, তাহলে যদি এটা অর্থাৎ আজকের 10,000 টাকা 3 বছর পরে যদি 13,000 টাকা হয়, তাহলে আমি এটার এই রেশিও অনুযায়ী কমায় নিয়ে আসবো, এই মুহূর্তে আমি 7,000 টাকা আপনারা দিব। কথাটা ঠিক কিনা? জি স্যার। আমি এই কাজটা এই জায়গায় করতেছি। এই যে 10,000 টাকা 3 বছর পরে আমি পাবো, কোনো ইন্টারেস্ট দিবে না, তাহলে আমি কি করব এই মুহূর্তে? আমি তাহলে তাহলে তারে কি করতে চাইবো? আমি বলবো ঠিক আছে 9% করে কম দেই। 3 বছর পরে যেহেতু সিঙ্গেল সাম, তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু অফ সিঙ্গেল সাম বের করলাম। এই যে ইয়ার 3% হচ্ছে 9, এটা যদি 10% ধরতাম 10% ধরতাম। যেহেতু এটাতে বলে আছে যে সিমিলার টাইপ অফ নোটস এর ক্ষেত্রে 9% হচ্ছে মার্কেট রেট, তাহলে আমি 9% ফ্যাক্টরটা নিলাম। 10,000 টাকা গুণন এই ফ্যাক্টর, এই হচ্ছে এর প্রেজেন্ট ভ্যালু। তাহলে এখন এটা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 7,721 টাকা দিয়ে আমি কিনতে রাজি হব। আমি বলবো ভাই এই মুহূর্তে তুমি আমাদের, আমি 7,721 টাকা দিব, কিন্তু 3 বছর পরে তুমি আমার এটা 10,000 টাকা দিবা। তার মানে হচ্ছে আজকে 7,721 টাকা 3 বছর পরে 10,000 টাকার সমান। এখন বুঝছেন কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে আপনার মনে রাখতে হবে এই 7,721 টাকা 18 টাকা সাথে প্রতি বছর কিছু কিছু ইন্টারেস্ট যোগ হয়ে 3 বছর পরে এটা 10,000 টাকা হবে। কিন্তু এই ইন্টারেস্টটা উইথড্র আছে, উইথড্র মানে হচ্ছে জিরো বলা আছে, কিন্তু আপনাকে এটাকে ডিসকাউন্ট করে তাহলে নিছেন, এটাই বোঝা যাচ্ছে। এটাও ডিসকাউন্ট হলেও এটাকেও আমরা ইন্টারেস্টেই বলি। তাহলে বাকি রিমেইনিং অ্যামাউন্ট হচ্ছে ইন্টারেস্ট। কিভাবে করি? এখন যেটা 7,821 টাকা এর 9% করলাম, তাহলে এটার সাথে ইন্টারেস্টটা যোগ করলাম, এরপর বছরের ভ্যালু হলো ক্যারিং ভ্যালু। এটার 9% করলাম, এই ইন্টারেস্ট আবার এটার সাথে যোগ করলাম, সেকেন্ড ইয়ারের ক্যারিং ভ্যালু হলো। এটার সাথে আবার ইন্টারেস্টটা যোগ করলাম, থার্ড ইয়ারের আমার 10,000 টাকার ভ্যালু হয়ে গেল। দেখেন এখন বুঝছেন কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আসি। না না, আমি কি বললাম, এটার ফটোকপি নিয়ে যাবেন। আপনাদের বইটা কি আপনাদের কাছে আছে এখন? বইটা আমি ডিপার্টমেন্টে রেখে আসছি তো। আপনারা একটু বইটা কেউ আমার একটু শেয়ার দিতে পারেন? আচ্ছা, 1 মিনিট, বইটা আমার কাছে আছে। একটা মিনিট, আমি একটু এটারে শেয়ারিংটা অফ করি। বইটা আমার কাছে সফট কপি আছে, আমি দেখি এটা বাইর করি। সিক্সটিন এডিশন, আচ্ছা। এই দেখতে পাচ্ছেন বইটা? জি স্যার। 16 এডিশন। আমাদের চ্যাপ্টার 7 না? চ্যাপ্টার 10 চলে আসছি। আহা, এইট, আচ্ছা এর আগের চ্যাপ্টারটাই।
এটা আমার সাথে ঘুরতেছে না, সমস্যা হচ্ছে এটা আমাকে ঘোরাচ্ছে, বুঝছেন? আমি যতই ক্লিক করি এটা উল্টা পাল্টা যাচ্ছে। এটা কোন চ্যাপ্টার? ইনভেন্টরি। আচ্ছা, ইনভেন্টরি তো আগের চ্যাপ্টার, চ্যাপ্টার 8। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন বলেন, বলতে থাকেন, আমি বের করছি, বলেন বলেন। স্যার আমাদের আপনি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, ওটা এখনো জমা নেন নাই আপনি। সবগুলো আর একসাথে দিব, এটাই আমি আজকে বলছি। আমি ও আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা চ্যাপ্টার একসাথে দিব। ফার্স্ট মিডে একটা অ্যাসাইনমেন্ট দিবেন, সেকেন্ড মিডে একটা দিবেন, থার্ড মিডে একটা দিবেন। থার্ড মিড তো হবে না, ফাইনাল আর কি, ফাইনাল এর একটা। আমি যা চ্যাপ্টার পড়াবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু ম্যাথ দিয়ে দিব, এগুলোর থেকেই মিড টার্ম হবে, এগুলোর থেকেই ফাইনাল হবে। স্যার আপনি যে সেকেন্ড অ্যাসাইনমেন্টটা দিয়েছেন ওইটা কি A4 পেপারে করব? যে কোনো পেজে করতে পারেন, খাতাতেও করতে পারেন, কিন্তু এটা হচ্ছে সত্য ত্যাগ করে দান করতে হবে। ঠিক আছে, আমার কাছে দিবেন আর ব্যাক পাবেন না, কি ব্যাক করবো না, এটা এটা জি ফটোকপি করে স্যার। লিখে দিবেন। জি স্যার। শেয়ারিংটা আমি বন্ধ করে আগে বের করে নেই, নাহলে এই জায়গাটাতে ঝামেলা করতেছে। সব শেয়ারিং, এটা তো শেয়ারিংও বন্ধ হচ্ছে না। এখন কি বন্ধ হচ্ছে না শেয়ারিংটা? জি স্যার। কেন জানি দেখাচ্ছিল না। এই পাইছি পাইছি, দাঁড়ান। আচ্ছা স্যার, বলেন বলেন, বলতে থাকেন আপনি। স্যার এই যে আপনি যে বলছেন যে টেবিলটা, হ্যাঁ, যেটা মানে আমরা নিতে পারবো, এরকম টেবিল কয়টা আছে? এইরকম টেবিল 6টা। স্যার এটা তো ওই যে টাইম ভ্যালু অফ মানির মধ্যে আছে বইয়ে। হ্যাঁ হ্যাঁ, এই টেবিলটা ওই জায়গা থেকে ফটোকপি করে বইটা আপনারা ওই 6টা পেজ সবাই নিয়ে আসবেন, কিন্তু আশেপাশের পেজগুলো আর কি আইনেন না। স্যার সবগুলা টেবিল ইউজ ম্যানুয়াল কি স্যার এক নাকি স্যার ডিফারেন্ট আছে? মোরাললেস সেম, একটু ডিফারেন্ট থাকতে পারে, 0.1, 0.001 এরকম আর কি। এই যে দেখেন পেজ নাম্বার 314 পেজ, আপনাদের বইটা দেখেন, এটার মধ্যে দেখেন এই যে টাইম ভ্যালু অফ মানির এই জায়গায় আছে টেবিল 6.1, আপনারা ফটোকপি করবেন 6.1, তারপর আছে 6.2, 6.3, 6.4, 6.5। এই এই 5টা, এই কয়েকটা জিনিস ফটোকপি করে ম্যান্ডেটরি নিয়ে আসতে হবে। আর কেউ যদি মনে করেন যে স্যার আমি বই ফটোকপি করতে পারছি না, আমার কাছে আসবেন, আপনাদের ফটোকপি আমি দিয়ে দিব। ঠিক আছে, এখন কি বুঝতে পারছেন? আশা করি এখন বুঝতে পারছেন। স্যার এই টেবিলটার ইউজ ম্যানুয়ালটা যদি আরেকবার একটু বুঝাইতেন স্যার। এই যে আসেন, বুঝাচ্ছি। এইরকমই তো টেবিলটা ছিল, তাই না? জি জি স্যার। আমি বলছি কি, প্রেজেন্ট ভ্যালু অফ 1 মানে প্রেজেন্ট ভ্যালু অফ সিঙ্গেল সাম 3 বছর পরে পাবো। এই যে 3 বছরে আসেন, কত পার্সেন্ট ছিল ইন্টারেস্ট? স্যার 9%। 9%। 3 বছরে 9%-এ আসেন, কত আসে দেখেন, 0.77218, ঠিক আছে কিনা? জি স্যার। এখন প্রিন্সিপাল অ্যামাউন্ট কত টাকা ছিল, 3 বছর পরে কত পাবেন? 10,000। 10,000। ফ্যাক্টর কত আসছে? 0.7721। তাহলে প্রেজেন্ট ভ্যালুটা বের করে ফেলতে পারেন, এই যে দেখেন 7,721 টাকা। এখন কি ক্লিয়ার? জি স্যার। আর একটু প্র্যাকটিস করেন, সব যে একবারে ক্লিয়ার হবে তা না। স্যার, হ্যাঁ, স্যার এই যে মাঝে মাঝে স্যার যে পয়েন্টের পরে একটু ডিফারেন্স আছে, এটা কোনো প্রবলেম হবে না? কোথায়? মানে এই যে যেমন স্যার এখানে দেখেন, এখানে 7,721.83 বা 85। 7,700। স্যার 0.83 85 আসে, এখানে তো স্যার 80 আসছে কি 80 আর কি, সেটা বলতেছি। হ্যাঁ,
মানে এখানে স্যার মানে মানে পয়েন্টের উপরে ডিফারেন্স হলে কোনো প্রবলেম হবে না তো? সমস্যা নাই, পয়েন্ট নাও দিতে পারে। মানে এই ও আচ্ছা, জায়গায় আচ্ছা। আপনারা অবশ্য এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ আমরা একটা কনসেপ্ট পড়াই, এটা হচ্ছে মেটেরিয়ালিটি, নাম শুনছেন? জি স্যার। কি জিনিস? স্যার ছোট অ্যামাউন্ট গুলাকে স্যার এক্সপেন্স হিসাবে দেখাইতে হয়। এটাই কি বলা ছিল? দেখেন, চিন্তা করেন, আপনার পকেটের মধ্যে একটা 2 টাকার নোট আছে, আপনি ওই ফার্ম গেট ওভার ব্রিজটাতে উঠছেন, পার হইতেছেন, পকেট থেকে 2 টাকা, কোনো কারণে পকেটটা ছিঁড়া ছিল, 2 টাকা পড়ে গেছে, কয়েন পড়ে একেবারে নিচে পড়ে গেছে, কি করবেন? কি করবেন? স্যার ফেলেই রেখে চলে আসবো, আর উঠাতে যাব না। উঠাতে যাবেন না, কারণ এটা তো 2 টাকা কি জিনিস। আপনার হাতে একটা ব্রিফকেস ছিল, টাকা তুলে ফ্লাইওভারতে পার হচ্ছেন, 2 লাখ টাকা, কোনো কারণে হাত ফসকে টাকার ব্যাগটা নিচে পড়ে গেছে, কি করবেন? সাথে সাথে জাম্প করবেন, সাথে সাথে জাম্প করবেন, ইয়ে থেকে, ওভারব্রিজ থেকে, টাকা যাতে সাথে সাথে ধরতে পারেন, ঠিক কি না? জি স্যার। দ্যাট জি স্যার, মিনস বুঝতে পারছি। এই যে জিনিসটা সিগনিফিকেন্ট অথবা ইনসিগনিফিকেন্ট কিনা, এটাই আসলে ম্যাটেরিয়ালিটি বলে, যে এটা কি সিগনিফিকেন্ট না ইনসিগনিফিকেন্ট। এখন আমি বলছি যে আমি আপনার অ্যান্সারটা দিয়ে দিতে পারলাম সহজ সরল, যে স্যার 0.8 এটা সিগনিফিকেন্ট না, বাদ দেন। কথা সত্য, ট্রু। এখন আপনি ব্যাংকে গেছেন, আপনার কাছে $10,000 আছে, আমার বলা হচ্ছে যে $1 ইকুইভ্যালেন্ট টু 119 টাকা 90 পয়সা। আচ্ছা, আপনি যদি $1 চেঞ্জ করতে চান, 119 টাকা দিলে আপনি কি মাইন্ড করবেন? 115 টাকা দিলে কি মাইন্ড করবেন? করবেন না। কিন্তু যখন 10,000 টাকা আপনি নিলেন, তখন কি হবে ঘটনাটা? আপনি তখন কি এই 90 পয়সাকে কনসিডার করবেন না? জি স্যার, তখন করা লাগবে স্যার। এখন টাকার অ্যামাউন্ট বেড়ে যাবে আর স্যার। মানে আমি এটা বলি, এগ্রিগেট ফর্মে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট না, ইন্ডিভিজুয়াল ফর্মে এটা, সরি, এগ্রিগেট ফর্মে এটা ইম্পর্টেন্ট, কিন্তু ইন্ডিভিজুয়াল ফর্মে এটা কোনো বিষয় না। এটা ডিপেন্ড করে সিচুয়েশন, সিচুয়েশন টু সিচুয়েশন। এটা এক্সপেন্স হবে না অ্যাসেট হবে সেটা আমি জানি না, তাই তো কথা ছিল, তাই না? এটাই আপনি বলতে চাইছিলেন, এটাই আমি বুঝালাম যে এটা কি সিগনিফিকেন্ট না ইনসিগনিফিকেন্ট, এই জিনিসটা। এটা কি মেটেরিয়াল না ইমমেটেরিয়াল? ঘটনাটা, ঘটনাটা ইমমেটেরিয়াল, কোনো সমস্যা নেই, দরকার ধরার দরকার নাই। ঘটনাটা মেটেরিয়াল, তখন এটা কি কনসিডার করতে? আপনি মিড টার্মে 10-এ 5 পাইছেন, কোনো বিষয় না, মিড টার্ম 10 যাইতে পারে, আপনার তো আরো 90 রয়ে গেছে। আপনি ফাইনালে আপনি 60-তে আপনি 20 পাইছেন, এইটা সিগনিফিকেন্ট। আর 100-তে 60 পাইছেন, সরি, আপনার 10-এ 6 পাইছেন, এটা কোনো বিষয় না। আপনি খুব ভালো করলে হয়তো বা 7 পাইতেন। আমার জিনিসটা কি বুঝতে পারছেন আপনার কনসেপ্টটা? তাহলে এই 0.85 কখন সিগনিফিকেন্ট হবে, কখন ইনসিগনিফিকেন্ট হবে, সিচুয়েশন আপনাকে বলে দিবে, বাট এইটার ক্ষেত্রে ইনসিগনিফিকেন্ট, এটা কোনো বিষয় না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটাও বুঝছেন। আচ্ছা, এইটা বুঝছেন, কি করবেন এখন? এটা দেখে জার্নাল দেন। আপনি কি করলেন? ক্যাশ টাকা দিলেন তারে, তার কাছ থেকে নিউ নোট পাইলেন, নোট পাইলেন 10,000 টাকার, আর ক্রেডিট হলো, তাহলে যদি নোট পান এটা আপনার অ্যাসেট, অ্যাসেট বাড়লো 10,000 টাকার, আপনি টাকা দিয়ে দিয়েছেন তাহলে 7,721 টাকা, আর বাকি যে টাকাটা এটাই আসলে আপনার ইন্টারেস্ট। ইন্টারেস্টে আমরা লিখবো এখন নোট, ডিসকাউন্ট অন নোটস রিসিভেবল। এইটা কয় বছরের জন্য ইন্টারেস্ট বলেন তো? এনে কয় বছরের ইন্টারেস্ট আছে? স্যার 3 বছরে। 3 বছরের, ভেরি গুড। ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট কত? স্যার 694.96। সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত? 757.51। থার্ড ইয়ারের 825 টাকা। সবাই কি বুঝছেন? দেখেন, আমি যে এইটার যোগফল, এই যে ইন্টারেস্ট রেভিনিউর যোগফল, আর এই 10,000 টাকা, এই দুইটাকে দিচ্ছি, এই দুইটা ডিফারেন্স হয়েছে আমার ক্যাশ টাকা, আমি তাকে দিচ্ছি। এই টাকাটা ওভার দ্য ইয়ার পাবো। তাহলে ফার্স্ট ইয়ারে যখন আপনার জার্নাল দিবেন, তখন এটা দিবেন ডিসকাউন্ট অন নোটস রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। দেখেন, আগে ডিসকাউন্ট কত টাকা রাখছিলেন? 2,778 টাকা না? এটাকে আপনি যদি বাদ দিতে চান, এটা তো ক্রেডিট করে রাখছেন, বাদ দিতে চাইলে এটা ক্রেডিট ছিল, এটা কি করতে হবে? স্যার ডেবিট করতে হবে। ডেবিট হবে। তাহলে ডিসকাউন্ট অন নোটস ডেবিট,
আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ টাকাটা ট্রান্সফার হয়ে গেল, শেষ। এভাবে আমরা জার্নাল গুলো দিব। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে এই জার্নাল গুলা করে একটু দেখাবেন। এরপর একটা ইন্টারেস্ট বিয়ারিং এর কথা বলছে, ঠিক একইভাবে আমরা ইন্টারেস্টটা দেখাচ্ছি। আসেন, প্রেজেন্ট ভ্যালু, এই দুইটার যোগফল আমি পাইছি, এই যে 10,000 আর এইটা ডিফারেন্স হচ্ছে 480। এই এটা আপনারা দেখবেন, জিরো ইন্টারেস্ট বিয়ারিং আর ইন্টারেস্ট। Recognition on notes receivable. Oasis Development Company sold a corner lot of Rusty Pelican as a restaurant site. Oasis accepted in exchange for a 5-year note having a maturity value of 35,247. Acha, maturity value. No stated interest rate. The land originally cost 14,000. At the date of the sale, the land had a fair value of 20,000. Oasis uses the fair value of the land 20,000 as a present value of the note. Oasis therefore record the sale as কত টাকায় রেকর্ড করবে? তাহলে আপনার নোটস রিসিভেবল হচ্ছে 35,000, আর এই জায়গায় আমরা কি করছি, আমাদের ফেয়ার ভ্যালু, ম্যাচুরিটি ডেটের ভ্যালু ছিল 20,000, এটার ফেয়ার ভ্যালু হচ্ছে 20,000, তাহলে ডিফারেন্স হচ্ছে 15,214 টাকা। এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট। এটার অরিজিনাল প্রাইস ছিল 6,000 টাকা, 14,000 টাকা। তাহলে দেখেন, কস্ট প্রাইস থেকে যদি ফেয়ার ভ্যালু, এই দুটার ডিফারেন্স কি হয়? গেইন অথবা লস। তাহলে আমাদের পজিটিভ ফিগার আসলে গেইন আর নেগেটিভ ফিগার আসলে লস, 6,000 টাকা। এটা কি বুঝছেন জার্নালটা? জি স্যার। না স্যার, বুঝি নাই স্যার। আচ্ছা, ভেরি গুড, বুঝেন নাই, কোনো সমস্যা নেই। 3 বছর পরে আপনি একটা নোট পাইছেন, কত টাকার পাবেন? 35,247 টাকা। যে টাকাটা পাবেন এটা আপনার জন্য কি? অ্যাসেট। স্যার নোটস রিসিভেবল অ্যাসেট 35,247 টাকা। এটা কি বুঝছেন? জি স্যার। ভেরি গুড। এখন আসেন, কি জিনিস যে স্যার আমি এটা ফেয়ার ভ্যালুতে বিক্রি করতেছি, ফেয়ার ভ্যালু কত? 20,000 টাকা। তাহলে আমি 3 বছর পরে পাবো হচ্ছে 35,000 টাকা। তাহলে মাঝখানে ডিফারেন্সটাকে আমি কি বলবো? 35,000 থেকে 20,000 টাকা ডিফারেন্স কি আসবে? ডিসকাউন্ট না? মানে প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু দুইটা ডিফারেন্সটা কি? ডিসকাউন্ট। জি স্যার। বিক্রি করতেছেন বলে ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট আসছে এই যে 35,000 থেকে 20,000 টাকা মাইনাস করলাম, 15,247 টাকা। ভেরি গুড। আপনার 20,000 টাকা যেটা ফেয়ার ভ্যালু, এটার অরিজিনাল প্রাইস কত ছিল? আপনি দিলেন মার্কেট থেকে কত টাকায়? 14,000 টাকায়। 14,000 টাকাটা 20,000 টাকায় বিক্রি করতেছেন, তাই গেইন হচ্ছে না লস হচ্ছে? স্যার গেইন হচ্ছে। গেইন কত টাকা? 6,000 টাকা। এই এই সবগুলোর যোগফল এটার সমান। আচ্ছা, যদি লস হতো? লস হইলে তখন এটাকে ডেবিট করতাম। লস অন ডিসপোজাল অফ ল্যান্ড, তখন এটা আপনার ইয়ে হইতো। ধরেন আপনার এটা ফেয়ার ভ্যালু 20,000 টাকা, কস্ট প্রাইস ছিল 22,000 টাকা, তখন 2,000 টাকা আমি এই ডেবিটে বসাইতাম। বুঝছেন কিনা? লস হইলে ডেবিট, গেইন হইলে ক্রেডিট। এই বুঝছেন? স্যার স্যার ম্যাচুরিটি ভ্যালু মানে কি স্যার? এটা এখন বর্তমান প্রাইস যেটা আছে স্যার, এটাকে বোঝায়? না, ফিউচার প্রাইস। মানে ফিউচারে আমি স্যার এটা পাবো স্যার 3 বছর পর এই 35,000 টাকা পাবো? এই ইয়েস, 3 বছর পরে 35,000 টাকা পাবেন। আর স্যার এটা আমি কিনেছি স্যার 14,000 টাকায়। কিনছিলেন 14,000, কিন্তু এখন মার্কেট ভ্যালু আছে 20,000। জি স্যার। 20,000 টাকাই তো আপনার সেল করার কথা। আপনি 20,000 টাকা বিক্রি করছেন 35,000 টাকা, তাহলে 15,000 টাকা কি আপনার জন্য একটা ডিসকাউন্ট না? মানে আপনার ইন্টারেস্ট। জি স্যার, এটা আমার ইন্টারেস্ট বলে এটাকে আমরা দেখাচ্ছি হচ্ছে ডিসকাউন্ট। ভেরি গুড। এখন 14,000 টাকাতে 20,000 টাকা বিক্রি করলাম, তাহলে এই 6,000 টাকা কি হলো আমার? স্যার এটা আমার গেইন। এক্স্যাক্টলি। আলটিমেটলি দেখেন, 14,000 যোগ 6,000 20,000 টাকা হইলো। 20,000 আর 15,000 এই 35,000 টাকা। তাহলে আমি ভাগ ভাগ করে 35,000 ডিফারেন্স গুলা দেখালাম, কম্পোনেন্ট গুলা দেখাইলাম, কি কি ওয়েতে আমি টাকাটা পাচ্ছি। এখন কি বুঝছেন? জি স্যার।
ভেরি গুড। Got it, sir. ওকে, ভ্যালুয়েশনের কথা বলছে শর্ট টার্ম এবং লং টার্ম, এটা একটু আগে আপনাদের দেখাই আসছি। ফেয়ার ভ্যালু অপশন, এটা একটু দেখে নেবেন থিওরিটা, ফেয়ার ভ্যালুতে কিভাবে রেকর্ড করবেন। Explain the accounting issues relating to disposition of accounts and notes receivable. আচ্ছা, এই জায়গাটা আপনাদের আমি নেক্সট ক্লাসে দেখাবো, কারণ এইটাই লাস্ট ক্লাস, অর্থাৎ এইটা দিয়েই আমরা অ্যাকাউন্ট রিসিভেবল শেষ করে আমরা নোটস ইনভেন্টরিতে চলে যাব। আর আমাদের মিড টার্ম হবে এই দুইটা চ্যাপ্টারের উপরে। কি কি স্যার? আমাদের ক্যাশ অ্যান্ড ক্যাশ এট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস রিসিভেবল, এই তিনটা মিলে আমাদের মিড টার্ম পরীক্ষাটা হবে। বুঝতে পারছেন? তাহলে মিড টার্ম পরীক্ষা হবে আমাদের নেক্সট, আমাদের কি বারে ক্লাস হয়? মানডেতে, তাই তো? ক্লাস হয় না? তাহলে থার্সডেতে আমাদের পরীক্ষাটা হবে। নেক্সট থার্সডে বলেন তো কবে আসবে? নেক্সট না, নেক্সট টু নেক্সট। নেক্সট থার্সডে 23। দাঁড়ান দেখে দেই একটু। ক্যালেন্ডার, আচ্ছা জি স্যার, 23। 23 তারিখে না, 23 তারিখে হবে না কেন? কারণ হচ্ছে আপনাদের নেক্সট মঙ্গলবারে আমি শেষ করব, তাই তো? মঙ্গলবারে ক্লাস না আমাদের? জি স্যার। তাহলে নেক্সট মঙ্গলবারে হচ্ছে বাকি চ্যাপ্টারটা শেষ করবো, তাহলে বৃহস্পতিবারে নিতে পারি না স্বাভাবিকভাবেই, এই বৃহস্পতিটা বদ্ধ যাবে। এরপরের মঙ্গলবারে নিশ্চয়ই আমাদের অনলাইন ক্লাস, এটাও আমি নিতে পারবো না। তারপরে এরপরের বৃহস্পতিবার, দ্যাট মিনস 30 তারিখে আমাদের মিড টার্ম পরীক্ষাটা হবে। ঠিক আছে, আমি আশা করি আপনারা এর মধ্যে কমপ্লিট করে ফেলবেন। শুনেন, এই জায়গায় এই চ্যাপ্টারটা বিশেষ করে নোটসে আইসা অনেক ম্যাথ, অনেক কঠিন। আমি বলতেছি না যে সহজ, আপনারা সবগুলা প্র্যাকটিস করেন, যা ম্যাথ পারবেন না সেটাই আমাকে করবেন, সেটাই আমি ম্যাথ করাবো। ম্যাথের ক্ষেত্রে আমার ক্লাস লাগবে এই ফিজিক্যাল ক্লাস। থিওরির ক্ষেত্রে আমরা পড়ানোর সময় কোনো সমস্যা নেই, আমি এটা দেখাবো একটা একটা করে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি কিছু ম্যাথ আপনাদের প্র্যাকটিস করাবো। হ্যাঁ, এই জায়গায় আমরা কিছু ক্লাস নিতে পারি। এবং রবিবারে আমি জানি না আপনাদের শিডিউলের কি অবস্থা, আপনারা যদি সকালবেলা ক্লাস করতে চান আমি সেই ক্ষেত্রে হয়তো বা নিতে পারি, যদি আপনারা সময় দিতে পারেন। জি স্যার, পাবো স্যার। কয়টায় পারবেন? স্যার আমাদের বি সেকশনে স্যার সকালে কোনো ক্লাস নেই স্যার। হ্যাঁ, সকালে ক্লাস নাই, কিন্তু সকালে আমাদের হ্যাঁ সকালে পারবো। সকালে 10টার আগ পর্যন্ত তো আমাদের ক্লাসরুম গুলো ফাঁকা থাকে, আমরা 10টা পর্যন্ত ক্লাস নিতে পারি ইজিলি। জি স্যার। এটা আপনাদের ক্লাস শুরু হয় কয়টা থেকে? স্যার 11:40 থেকে। 11:40 থেকে। 11:40 থেকে এখন তো শিডিউলে থাকার কথা না, কারণ আপনাদের গাড়ি যদি 2টায় চলে যায় তাহলে 11:40 কেমনে হবে? তার টাইম স্যার চেঞ্জ এখন হয়েছে, লস করেছে আগের টাইমে। হ্যাঁ হ্যাঁ, আগের টাইম হয়ে গেছে স্যার এখন। ও গাড়ি এখন 3টায়, 4টায়? জি স্যার, 3:30টায়। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে স্যার একটু গ্যাপ হয়ে যায়। স্যার সকালবেলা ক্লাস নিলে স্যার আমরা স্যার অনেকে এ সেকশনে স্যার আপনার ক্লাস করি স্যার। তো স্যার সকালবেলা আমাদের শিডিউল ক্লাস থাকে স্যার, তখন স্যার আপনার ক্লাসটা আমাদের করতে কষ্ট হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে সমস্যা নেই, তাহলে একটাই করেন, একটা থেকে সবগুলা ফাঁকা হয়ে যাবে। জি স্যার। আপনার একটা একটা ব্রেক থাকে না, 1টা থেকে 1:40? জি স্যার, 1টা থেকে তাহলে 40 মিনিট দিলে হবে। আমি ম্যাথ গুলো জাস্ট আমি প্রতিদিন 2টা করে ম্যাথ করাবো, প্রতিদিনই করেন। যদি আপনারা ফ্রি থাকবেন অবশ্যই স্যার। সকালে ক্লাস নিলে আমাদের সমস্যা নাই স্যার। স্যার আমরা কেন ক্লাস করবো স্যার? না, আপনাদের ক্লাস তো আসলে এক্সট্রা নিচ্ছি। আপনারা যারা বলতেছেন স্যার আমরা কেন করব, আপনাদের শিডিউল ক্লাস তো আমি চেঞ্জ করি নাই, শিডিউল ক্লাস তো শিডিউলে রয়ে গেছে। এক্সট্রা ক্লাস বলতেছি আপনাদের, তখন তো আসলে কেন আপনাদের তো একটা ক্লাস থাকে। আমি নিজেও চিন্তা করলাম, আপনারা যদি ক্লাসটা সকালে করেন, আবার দুপুরে করবেন, আবার গিয়ে বিকেলে করবেন, অনেক লম্বা সময় আপনাদের থাকতে হবে। এর থেকে 1টা থেকে স্যার ওটা তো আমাদের প্রেয়ার টাইম। ক্রিয়েটিভ প্লেয়ার স্যার তখন আমাদের নামাজ থাকে তো। স্যার আপনি সকালে যদি নেন তাহলে ভালো হয়।
স্যার সকালে নিলে বেটার হবে স্যার। সকালে ক্লাস নেন স্যার। স্যার এ সেকশনের জন্য আমরা কেন স্যাক্রিফাইস করবো? ওদের ছাড় আছে তো স্যার, গোষ্ঠী ছাড়ের। আর ওরা স্যার সবাই স্যার করেন এমন তো না স্যার, দু একজনের জন্য। স্যার আমরা স্যাক্রিফাইস করার ব্যাপার না, আমরা করতে পারি, বাট স্যার ওই সময় আমাদের নামাজ পড়তে হয় স্যার, না হলে আমাদের তো স্যার সময় থাকে স্যার না। আমি তো এই সেকশনে, আমি এখন একটা কথা বলি, সকালবেলা স্যার রুম ফাঁকাই পাবে না, ওরা যে ক্লাস করতে চাচ্ছে ওরা কোথায় ক্লাসটা করবে? আচ্ছা না, সেটা আমি দেখা বলবো যাবে, যে যদি 10টা থেকে room ফাঁকা না থাকে পাবেন না। সেটা আমার। না, না, আমি বলি শুনুন। সেটা শেয়ার দেখবে। এই যে, আচ্ছা ঠিকাদারে আপনারা একটু মিউট করেন, আমি কথা শুনেন। ক্লাস তো আমি করাবো। এই জায়গায় আমাদের সব স্টুডেন্টেই আমাদের, সব রেসপন্সিবিলিটি আমাদের। দিন শেষে আপনারা 3 ভাই, এখন যদি বলেন যে আমার রুম এইটা, আমার রুম এইটা, আসলে তো সবগুলা রুম তো আপনাদেরই। এখন কথা এটা না, কথা হচ্ছে সবাই মিলেই আমরা, ঠিক আছে? এখন একজন ক্লাস নাই করতে পারে, আপনার বন্ধু একজন নাও ক্লাস করতে পারে, সমস্যা তো হইতেই পারে। আমরা তো এই ক্লাসটা নিব এক্সট্রা, এটা না এমন না যে শিডিউল ক্লাস। আর টিচার কারো ভাগ করে না, টিচার সবার জন্যই টিচার। এটা যে জায়গায় ক্লাস করুক না কেন। তো আপনারা যেরকম অনেক ক্লাস হয়তো ওই রুমে ওই জায়গায় করতে হবে কেন? কারণ কোয়েশ্চেন তো ফাইনালি আসবে 3টা, আর ম্যাডামের কোয়েশ্চেন একটা আপনার আসবেই আননোন, আপনাকে সেই জন্য সেটা জানতে হবে। এ কারণে ক্লাস করাটা ভালো। আমরা নিজেরাও ক্লাস করছি আমরা যখন স্টুডেন্ট ছিলাম। কেন? কারণ টিচাররা যখন ফাইনালি কোয়েশ্চেন করে, তারা তাদের মতো করে, মানে আমার 3টা, উনার কোন 3টা আসবে আপনি জানবেন না। এই কারণে 2 সেকশন মিলে ক্লাস করাটা খুব ভালো। আপনারাও গিয়ে ওনাদের ক্লাসগুলো করবেন। তো এই কারণে আমি বলি যে এটা আমরা শিডিউলটা ঠিক করে নিব। আপনারা আসেন রবিবারের অবস্থাটা দেখি, যে আপনারা আপনাদের শিডিউলেই আসেন, 11টা এসে আমার সাথে যোগাযোগ করেন, আমি দেখি, তারপরে আমরা ডেট দিয়ে দেবো। রবিবারে ক্লাস স্যার রবিবার একটা ক্লাস না হয় না স্যার, আমাদের ওই ম্যাথ মিড আছে তো স্যার। আমি বললাম রবিবারে ক্লাস সকালে একটা শেষ করতে দেন। 85। হ্যালো, আপনি কেন কথা বলতেছেন? কথাটা শেষ করতে দেন, তারপর বলেন। হ্যাঁ করতেছি। হ্যাঁ, এই কারণে আমি বলছি যে রবিবারে এসে আপনাদের সিআর এর সাথে আমি কথা বলবো। সিআর এর সাথে কথা বলে আমি আপনাদের একটা টাইম দিব। এখন ওই টাইম অনুযায়ী যারা কনভিনিয়েন্ট থাকবেন, আমি তো এটার জন্য অ্যাটেন্ডেন্স নিব না, এটার জন্য কিছু থাকবে না, কারণ এটা হচ্ছে এক্সট্রা টাইম। এরপরেও কথা আছে, কোনো কারণে বি সেকশন নাও করতে পারে, এ সেকশন নাও করতে পারে, যখন আমি রুমে থাকবো তখনই নিয়ে আসবেন বই। আপনাদের কাজই হচ্ছে গ্রুপ ওয়াইজ বসা, 3জন করে গ্রুপ করবেন, করে প্রত্যেকটা ম্যাথ আপনি থিওরিটা 3জন মিলে পড়বেন একসাথে, এটাকে ডেসক্রাইব করবেন, পাশাপাশি ম্যাথ সলিউশন করবেন। আর আপনাদের কাজেই থাকবে যে স্যারের কাছে ম্যাথটা নিয়ে যাই, এটা বুঝে আসি। বিশেষ করে নোটস রিসিবলের ম্যাথ গুলা খুবই কঠিন, আমি আবারও বলে দেই। এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে, উইথ রিকোর্স উইদাউট রিকোর্স। পরের যে স্লাইড গুলা কেন পড়াই নাই আমি, আজকে আমি পড়াই দিতে পারতাম। আমি এতক্ষণ বসে বসে এগুলো সলিউশন করেছি, কিন্তু আমার মনে হলো এখন আমি যদি পড়াইতে যাই, আপনার আগেরটা হয় বলবেন, পরেরটা বলবেন। এই কারণে নেক্সট 2টা ক্লাস সবাই করেন, এটা আপনারা মোটামুটি ভাবে বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি মনে করি যে আসলে আপনারা যেভাবে কমেন্টস করছেন, এটা আসলে ক্লাসের কিন্তু নর্মস না। আপনারা কিন্তু একেবারে এখন অনেক বড় হয়ে গেছেন, এখন আর 8-9 এর নাই। এখন আপনাদের ভিতরে এটা ইগো থাকা কথা না, ফার্স্ট সেকেন্ড কে হবে, যে কেউ একটা রেজাল্ট নিয়ে বেরোলেই ভালো, কোনো সমস্যা নাই। যাই নেন কেন, 4th ইয়ারে বুঝতে পারবেন এটা। আলটিমেটলি নিজেদের যে অবস্থানটা, সেটা ইম্পর্টেন্ট। আপনারা ব্যাচ 18, এটা ইম্পর্টেন্ট। ব্যাচ 18 এ বি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ব্যাচ 18। একজনও যদি এফেক্টেড হয়, এটার জন্য আপনার সেটা মনে কষ্ট থাকা উচিত, ঠিক আছে? যাই হোক, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকলো। আমরা নেক্সট ক্লাসে সিআর এর সাথে কথা বলবো, তারপরে আপনারা নোটিশ পেয়ে যাবেন।